রাজধানীর মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট সহ ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫০ শতাধিক। স্কুল ছুটির কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় বিমান, আছড়ে পড়ে প্রাথমিকের ভবনে, বিদ্যালয় ও হাসপাতালে স্বজনদের আহাজারি। বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। কাল সারা দেশে রাষ্ট্রীয় শোক, আহতদের চিকিৎসা দেবে সরকার। হাসপাতালে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট, দগ্ধদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু। জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না ঐকমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। ১০ দিনের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা। এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে হুমকির মুখে পড়বে গণতন্ত্র, মন্তব্য তারেক রহমানের। অন্তর্বর্তী সরকারকে প্রভাবিতকারীরাই বাধা দিচ্ছে সে নির্বাচন। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০ শতাধিক। উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। মর্মান্তিক এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সোমবার বেলা ১:১টার দিকে মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর F-7 DJI মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থী, শিক্ষকরা, ছুটে আসেন অভিভাবকরাও। ওই ক্যাম্পাসটাতে মেনলি প্লে থেকে 5 কিংবা 6 পর্যন্ত স্টুডেন্টরা এখানে থাকে। আমি নিজের চোখে দেখেছি মিনিমাম ৩৫ থেকে ৪০টা অ্যাম্বুলেন্স আসছে গেছে এবং কিছু রোগী বানিরুটনে পাঠানো হয়েছে। অল্প অল্প বয়সের বাচ্চাগুলো আসলে, আর এখানে ডক্টররা, নার্সরা এখানে সবাই অনেক সেবা দিচ্ছে, সবাই যে যার মতো, জনগণ সবাই সেবা দিচ্ছে। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ নেয় হেলিকপ্টার। নিরাপত্তা ও উদ্ধার কাজে অংশ নেয় সেনা, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৪ জন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আনুমানিক ১টার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি উত্তর শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে, তবে আনুমানিক এটা ৫০-এর উপরে হবে। বিমানটি বেলা ১:০৬ উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মর্মান্তিক এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, মাইলস্টোন কলেজের দুর্ঘটনার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, উদ্ধার কাজের সবশেষ জানাবেন এবং সেখানকার পরিস্থিতি এখন কেমন যদি জানাতেন সব মিলিয়ে। যুথি, সকালে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি আমার এই পেছনে যে ভবনটি রয়েছে এর উপরে আছড়ে পড়েছিল এবং এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো আপনি যে প্রশ্নটি করলেন উদ্ধার কাজের কথা, তো বিকাল নাগাদই কিন্তু এখানে ভবনে যারা ভেতরে ছিল তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর আমরা অনেক আগেই জানিয়েছি। তবে এখন সর্বশেষ যে খবর, এই উদ্ধার কাজ সম্পূর্ণভাবে আসলে শেষ হয়েছে। তো পেছনে দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিন ডু নট এন্টার, অর্থাৎ ভেতরে যারা আসলে তদন্ত কমিটির সদস্য তারা ছাড়া অন্য কেউ আর ভেতরে প্রবেশ করবে না আপাতত। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে সিআইডির যারা ক্রাইম সিনের সদস্য তারা কিন্তু কাজ করেছে ভেতরে এবং চারপাশে আসলে ব্যাপক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। অর্থাৎ ভেতরে কিন্তু আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং মাইলস্টোন কলেজে একই সাথে পাশাপাশি বহিরাগত যারা রয়েছে তাদেরকেও কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
অর্থাৎ পুরো যে জায়গাটি সেটা আসলে নিরাপত্তার চাদরে আসলে বেষ্টনী করে রাখা হয়েছে বলা চলে, এবং উদ্ধার কাজ সম্পূর্ণভাবেই শেষ করা হয়েছে। এবং উদ্ধার কাজ যতক্ষণ পর্যন্ত চলমান ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের এখানে উপস্থিত দেখেছি, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ছিল। এবং এই মুহূর্তে কিন্তু এই জায়গার নিরাপত্তার দায়িত্বটি পালন করছে পুলিশ সদস্যরা, এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যকেই দেখতে পাচ্ছি যে তারাই বর্তমানে এই জায়গার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অর্থাৎ আবার আগামীকাল সকালেও কিন্তু যারা তদন্ত কমিটি, বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে। এবং বিমান বাহিনীর সদস্যরা কিন্তু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো কিন্তু তারা তাদের যে বড় বড় বিশাল ট্রাকে করে কিন্তু নিয়ে গেছে, এবং একটি ক্রেনের সাহায্যে এই বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ যেগুলো ছিল সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই মুহূর্তে যদি মাইলস্টোনের খবর আমি বলতে চাই, তো এখানকার প্রিন্সিপাল সহ অন্যান্য যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু এখনও কিন্তু ভেতরে অবস্থান করছেন, এবং তারা নিজেদের মধ্যে আসলে মিটিং করছেন, এবং তারা বলছেন যে তারা যারা চিকিৎসাধীন রয়েছে তাদের খোঁজ খবর রাখছেন নিয়মিত, এবং তাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা তারা সেটি করবেন। এবং আগামীকালকে আমরা যেটি জানতে পেরেছি যে শিক্ষা উপদেষ্টা তিনিও কিন্তু মাইলস্টোন কলেজে আসার কথা রয়েছে। তো যদি আমার কাছে মাইলস্টোন কলেজ থেকে ছিল সর্বশেষ খবর। মাইলস্টোন কলেজের সামনে থেকে উদ্ধার কাজে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালগুলোতে এখন হতাহতদের স্বজনদের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, উত্তরার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হতাহতদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। সোমবার দুপুরে হঠাৎ মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায় F7 VGI মডেলের প্রশিক্ষণ বিমানটিতে। ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট। আহত ও দগ্ধদের উদ্ধার করে নেওয়া হতে থাকে আশপাশের হাসপাতালে। উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয় অনেককে। ক্লাস 3-4 এর যে বাচ্চাগুলো আছে ওই ক্লাস 2 অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হয়েছে। যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা সব দিক থেকে করতেছি। অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো অনেক ছোট, ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে তৈরি হয় অসহনীয় পরিস্থিতি। হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহযোগিতায় এগিয়ে এসেছে। আহতদের জন্য রক্তের সন্ধানও করা হচ্ছে। সকাল থেকে যখনই আমরা জানতে পেরেছি যে ফাইটার ব্লেড আমাদের মাইলস্টোনে ধ্বংস হয়েছে, সেখানে আমাদের মাইলস্টোন বিএনসি প্লাটুন আছে এবং তারা ইতিমধ্যেই চলে গেছে সেখানে। আবার ধ্বংস হওয়ার সাথে সাথে তারা কাজ শুরু করে দিয়েছে উদ্ধার কাজে। আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা জানান চিকিৎসকরা। খুবই আশঙ্কাজনক অবস্থায় রোগীরা আসছে এবং আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। তাদের অবস্থা খুব সিভিয়ার পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে, তাদের সবাইকে আমাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। আর প্রাথমিক যে অবস্থাগুলো সেগুলো ট্রিটমেন্ট করে এখানে সেবাগুলো দিচ্ছি। আহতদের চিকিৎসার খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন সরকারের উপদেষ্টারা। সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের খোঁজ খবর নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সহকর্মী এইচ হিমেল এবং উত্তরার আধুনিক হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। আমি শুরুতে চলে যাব জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে হিমেল আছেন। হিমেল, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসলে কত রোগী চিকিৎসা নিচ্ছেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা?
যদি আপনি জানেন যে আজ দুপুরে কিন্তু উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আছে সেই কলেজে কিন্তু বিমান বিধ্বস্ত হওয়ার পরপর কিন্তু দগ্ধ হয় অনেক শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী, এবং দিন বাড়ার সাথে সময় গড়ার সাথে সাথে কিন্তু মৃতের সংখ্যা বেড়েই চলছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে আছি। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি, এখানে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 44 জন রোগী ভর্তি হয়েছেন। রাত 8টায় কিন্তু স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি কিন্তু কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত 44 জন রোগী কিন্তু দগ্ধ রোগী কিন্তু বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে 3 জন কিন্তু মারা গিয়েছেন। আরেকটি বিষয় উনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে রক্তদানের যে বিষয়টি আছে সেটি কিন্তু বার্ন ইউনিট এখন পর্যন্ত গ্রহণ করছে না। তারা যেটি বলছেন যে যখন রক্তের প্রয়োজন পড়বে তখন কিন্তু তারা এই ব্যবস্থা গ্রহণ করবে, এবং তারা যেটি বলছেন আগামীকাল থেকে কিন্তু রক্তের বিশেষ প্রয়োজন পড়তে পারে, তেমনটা কিন্তু এখানকার বার্ন ইউনিটের কর্তৃপক্ষরা আমাদের সেই কথাটি কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, এখানে যে বার্ন ইউনিটে 20টি আইসিইউ আছে সেই আইসিইউতে কিন্তু 20টি আইসিইউ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তারা যেটি বলছেন যে এর বাইরে আইসিইউর যদি প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন, এবং দগ্ধ রোগী যারা আসছে তাদের জন্য সার্বিক যে চিকিৎসা সেই চিকিৎসার বিষয়ে কিন্তু তারা যথেষ্ট তৎপর রয়েছেন, তেমনটা কিন্তু এখানকার কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান কিন্তু আমাদেরকে সেটি জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখতে চাই, দুপুরের পরপর থেকে কিন্তু ঢাকা যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্স আসছে এবং রোগীদের নিয়ে আসছে। আমরা একটু আগেও দেখছিলাম যে রাত 8টার পর থেকে কিন্তু 10 থেকে 12টি কিন্তু অ্যাম্বুলেন্স এসেছে, এবং সর্বশেষ তথ্য মতে বলা যায় যে বার্ন ইউনিটে রাত 8টায় যে প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে 44 জন রোগীর ভর্তির কথা বলা হয়েছে, কিন্তু তারপর কিন্তু আমরা আরো 8 থেকে 10টি অ্যাম্বুলেন্স কিন্তু দেখতে পাই। তো সেই সুবাদে কিন্তু রোগীর সংখ্যা বাড়বে এমনটাই বোঝা যাচ্ছে। তারা যেটি বলছেন যে 6 ঘন্টা অন্তর অন্তর কিন্তু তারা প্রেস ব্রিফিং করে এই দগ্ধ রোগী অর্থাৎ যে উত্তরা যে মাইলস্টোন যে স্কুল এবং কলেজ আছে সেই কলেজের শিক্ষার্থীদের যে দগ্ধ রোগীরা আছে তাদের সার্বিক বিষয়গুলি কিন্তু তারা 6 ঘন্টা পরপর কিন্তু প্রেস ব্রিফিং করে কিন্তু জানাবেন, এমনটাই কিন্তু এখানকার কর্তৃপক্ষরা বলছেন। এবং আমরা এখানে হাসপাতালের সামনে যেটা দেখতে পাচ্ছি, স্বজন সহ বাবা মা শিক্ষার্থী, বাবা মা স্বজন সহ কিন্তু হাহাকার অবস্থা, এবং তারা কিন্তু অনেকের কিন্তু পরিচয় পাচ্ছে না, এবং তারা কিন্তু সরকারের বেশ জোরালো সহযোগিতা কামনা করছেন যেন তাদের সন্তানদের খুঁজে পান এবং কে কোন অবস্থা আছে সেই বিষয়টি জানার জন্য। আমাদের রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে আমাদের সহকর্মী ইউসুফ ফাহিম আছেন, এই বিষয়ে ইউসুফ ফাহিম জানাবেন সর্বশেষ অবস্থা। ইউসুফ। রাজধানীর উত্তরা আধুনিক হসপিটালে কিন্তু এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে 2 জন রোগী ভর্তি রয়েছেন। এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা উত্তরার মাইলস্টোন কলেজের, এই দুর্ঘটনায় এখানে এখন পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি যে উত্তরার যে রোগীরা এসেছিলেন এখানে, তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এসেছিলেন এই উত্তরা আধুনিক হসপিটালে। আধুনিক হসপিটালে সকাল থেকে এই পর্যন্ত ইমার্জেন্সিতে 170 জনের মতো কিন্তু চিকিৎসা নিয়ে এখান থেকে ছেড়ে গিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত কিন্তু তারা যতজন রোগী এসেছেন সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা যে জাতীয় বার্ন ইনস্টিটিউট সেখানে তারা পাঠিয়ে দিয়েছেন। এখানে কিন্তু এমন অনেক রোগী এসেছিলেন যাদের কিন্তু প্রায় 60 থেকে 90 ভাগ পুড়ে গিয়েছিল। এছাড়া আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে উত্তরা আধুনিক হসপিটালে এখন পর্যন্ত 1 জন রোগী মারা গিয়েছেন, যার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল এবং এখানেই কিন্তু মৃত্যুবরণ করেন, এবং তার যে স্বজনরা কিন্তু তার মরদেহ এখান থেকে নিয়ে যান। এছাড়া উত্তরার অন্যান্য হাসপাতালগুলোর বর্তমান যে চিত্র সেটি কিন্তু অনেকটাই এখন বর্তমানে বলা যায় যে শিশুদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিন্তু বেশিরভাগই ইতোমধ্যেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখানে যে হাসপাতালের সক্ষমতা, হাসপাতাল কর্তৃপক্ষ জানে হাসপাতালের সক্ষমতা অনুযায়ী ইমার্জেন্সি যে বেডগুলো ছিল সেখানে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে সাথেই কিন্তু বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। উত্তরার বর্তমান যে পরিস্থিতি, এখানে কিন্তু সবগুলো হাসপাতাল আমরা ঘুরে যেটি দেখতে পেয়েছি যে একে একে কিন্তু সব
সকল রোগীকেই তারা বার্ন হাসপাতালে কিন্তু পাঠিয়ে দিচ্ছিলেন। তারা বলছিলেন যে তাদের রোগীদের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু তাদের যে চিকিৎসা দানের সক্ষমতা সেটি কিন্তু নেই। বিভিন্ন যে সকল শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল শুরুর দিকে, যে শরীরের অতিরিক্ত শরীর পুড়ে যাওয়ার কারণে 60 থেকে 90% পুড়ে যাওয়ার ফলে কিন্তু তারা এই অবস্থাতে এখানে রাখতে চাননি এবং স্যালাইন এবং ইমার্জেন্সি যে চিকিৎসা সেটি দিয়ে কিন্তু এখান থেকে তারা ছেড়ে দিয়েছেন। এছাড়া আমরা এখানে বাহিরে এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন কিন্তু এখানে রয়েছে, যারা শুধুমাত্র যে এখানে যতজন রোগী এসেছিল তাদের রোগীদের যে স্বজনদের কাছে তাদের খোঁজ খবর দেওয়ার জন্য কিন্তু তারা এখনও যে তালিকা নিয়ে এখানে থাকছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও এখানে রয়েছেন। শুধুমাত্র যে সকল রোগীরা এখানে এসেছেন তারা যেন স্বজনদের, অনেকেই কিন্তু এখনো স্বজনদের খোঁজ খবর পায়নি, সেই সকল খোঁজ দেওয়ার জন্য কিন্তু এখনো এখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি। এই ছিল আধুনিক হাসপাতাল থেকে সর্বশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এইচ হিমেল এবং আধুনিক হাসপাতাল থেকে যুক্ত ছিলেন ফাহিম ইউসুফ। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে 44 জন রোগী ভর্তি আছে, মারা গেছে 3 জন। এ পর্যন্ত মোট 171 রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, মৃতের সংখ্যা 20 জন। সোমবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ কর্মকর্তা ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বার্ন ইউনিটে সব ধরনের প্রস্তুতি রাখা আছে। আগামীকাল সকাল থেকে রক্তের প্রয়োজন পড়বে বলেও জানান এই কর্মকর্তা। 6 ঘন্টা পর পর প্রেস ব্রিফিং করে সার্বিক তথ্য জানানো হয়। এই মৃত্যু সংখ্যা বা এই আহতের সংখ্যার বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা। এখানে সব মিলে 7টি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে। আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তরার ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন, বা চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন। এখানে প্রাথমিকভাবে রোগীরা যা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি অবস্থায় আছেন 44 জন। এখানে আমরা মৃত্যুবরণ করেছেন, এই সংখ্যাগুলো বলবেন, 3 জন এই হাসপাতালে আনার পর। এখান থেকে পাঠানো হয়েছিল 4 জনকে ঢাকা মেডিকেল কলেজে, তার মধ্যে 1 জন মৃত্যুবরণ করেছেন। সিএমএইচে স্বীকৃতভাবে এখন পর্যন্ত আমরা বলছি 12 জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হচ্ছে, সেখানে চিকিৎসাধীন আছেন 25 জন। রাজধানীর মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উত্তরার বাতাস। কান্না ভেজা কণ্ঠে সন্তানের খোঁজে কলেজ প্রাঙ্গণ আর হাসপাতালে ভিড় করেন বাবা মা আর স্বজনরা। হাতে ছবি নিয়ে প্রিয় সন্তানের খোঁজে দিক বিদিক ছুটছেন তারা। আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কেউ শ্রেণীকক্ষে পড়ালেখায় ব্যস্ত, আবার কেউ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কলেজ মাঠে খেলাধুলা করছিল একদল শিক্ষার্থী। এমন সময়েই বিকট শব্দে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। বিস্ফোরিত হয়ে ধরে যায় আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ বাঁচাতে শুরু হয় ছুটাছুটি। প্রাণচঞ্চল ক্যাম্পাস মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে। একজনে দেখলাম যে আপনার চোখের মনি কিচ্ছু নাই, সবকিছু মানে পুড়ে গেছে। আমরা দেখা করতে পারছি, যোগাযোগ করতে পারতেছি না। ওই বিমান ক্র্যাশ হয়েছে ওই সময় শুনছি, এরপরে আর কোনো যোগাযোগ আমরা করতে পারতেছি না তাদের। অনেক জোরে শব্দ হলো, আমরা সবাই নামার চেষ্টা করতেছিলাম এবং সবাই একটা খারাপ অবস্থা হয়ে গেছে। শুরু হয় হতাহতের উদ্ধার কাজ। সন্তানের জন্য অভিভাবকদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস। শুধু শিক্ষা প্রতিষ্ঠানটিতেই নয়, সন্তানের খোঁজ পেতে হাসপাতালে হাসপাতালে ছুটছেন অনেকে। কারো হাতে মোবাইল, আবার কেউ নিয়ে এসেছেন ছবি। 5171 আমি নিউজ দেখেই সাথে সাথে আমার স্কুলের স্যারকে ফোন দিয়েছি। স্যার বললো আমি তো বলতে পারি না এখনো, অনেক বাচ্চা কাচ্চা তো সবগুলো বেরিয়ে গেছে, ছুটির সময় এমনটা হয়েছে, আমরা খুঁজে পাইনি। কোন হসপিটাল খুঁজবো সেটাও জানি না। এখান থেকে শেষ হওয়ার পরে, অপেক্ষার পর শেষ হওয়ার পর তারপর বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে। আহতদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রক্ত সংকট। অনেকে স্বেচ্ছায় এসেছেন রক্ত দিতে আহ্বানও জানাচ্ছেন অনেকে। ফরওয়ার্ডি একটা হলো, আরেকটা হচ্ছে মনসুর আলী এবং আরেকটা হলো ঢাকা মেডিকেল। এখানে সবাইকে জানাই দেওয়া উচিত, এখানে অনেক ব্লাড ক্রাইসিস চলতেছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।
প্রথমবার একক উড্ডয়নই জীবনের শেষ ফ্লাই হয়ে গেল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবনে। তার একক উড্ডয়নের খবরে পরিবার উচ্ছ্বসিত হলেও মুহূর্তেই তা রূপ নেয় বিষাদে। তার মৃত্যুর পর বিকেলে পরিবারকে রাজশাহী থেকে হেলিকপ্টারে করে আনা হয় ঢাকায়। সহকর্মী কাজী শাহেদের সহায়তায় আপন রিপোর্ট। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশনই হয়ে গেল জীবনের শেষ ফ্লাইট। প্রশিক্ষণে প্রতিটি উড্ডয়নে একজন ইনস্ট্রাক্টর থাকলেও আজ ছিল তার প্রথম একক পাইলট যাত্রা। বিমান বাহিনীর FT-7 বিজিআই যুদ্ধ বিমানটি দুপুর 1টা 6 মিনিটে রাজধানীর কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এই খবরে উচ্ছ্বসিত ছিল তার পুরো পরিবার ও সহকর্মীরা। এর 5-7 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ভবনে। এমন খবরে শোকে মুষড়ে পড়ে তৌকিরের পুরো পরিবার। তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায়। তার শিক্ষা জীবন শুরু হয় রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। সেখানেই পড়েন 7ম শ্রেণী পর্যন্ত। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষ করে 2017 সালে যোগ দেন বিমান বাহিনীতে। 3 বছর আগে বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে। পরিচিত একবার এবং যে স্কুলে থেকে গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবেন কত বছর থাকলে আমি সবার কাছে দোয়া চাই আমার ভাইদের লাগে। 30 বছর যাবৎ তৌকিরের পরিবারের বসবাস রাজশাহীতে। সেখান থেকে সোমবার বিকেল 5:30টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তৌকিরের পরিবারকে নিয়ে আসা হয় ঢাকায়। কিন্তু তখন পর্যন্ত পরিবার জানতো না তাদের প্রিয় তৌকির আর পৃথিবীতে বেঁচে নেই। বিকেল 4টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তৌকির। আপটপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসান। সোমবার দুপুর 1:15টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর AF-BGI প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট সহ হতাহত হয় বহু শিক্ষার্থী। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানও শোক জানিয়েছেন। বিমান দুর্ঘটনার খবরে খাগড়াছড়ি থেকে ঢাকার পথে রওনা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় জনপ্রিয় ব্যক্তিত্ব সহ আরো কয়েকটি রাজনৈতিক দলও শোক জানিয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। স্কুলে বিমান বিধ্বস্তে বহু প্রাণহানির ঘটনায় বিশ্ব গণমাধ্যমের শিরোনামে বাংলাদেশ। একে মর্মান্তিক ঘটনা উল্লেখ করেছে বিবিসি, CNN সহ পশ্চিমা গণমাধ্যম। গুরুত্ব পাচ্ছে আল জাজিরা, NDTV সহ ভারতের বেশিরভাগ সংবাদ মাধ্যমে। ফাতেমা তাসিমের প্রতিবেদন। মাইলস্টোন স্কুলে F-7 বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাঁদছে বাংলাদেশ। পাইলট ও কোমলমতি শিক্ষার্থী সহ ঝরেছে অনেকের প্রাণ। দগ্ধদের চিৎকারে ভারী হাসপাতাল। এমন ঘটনা জায়গা করে নিয়েছে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রচ্ছদে গুরুত্ব সহকারে শিরোনাম করেছে বিমান দুর্ঘটনা। একে মর্মান্তিক ঘটনা উল্লেখ করে ফলাও করে খবর প্রচার করেছে দ্য গার্ডিয়ান ও স্কাই নিউজ।
ঢাকার একটি স্কুলে আছড়ে পড়ল বিমান বাহিনী F7 বিমান, এমন শিরোনামে তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, AP এবং নিউজউইকও। পাইলট ও শিক্ষার্থী প্রাণহানির ঘটনা গুরুত্ব পাচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায়। প্রতিবেদনে বলা হচ্ছে, আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। মর্মান্তিক ঘটনা নিয়ে অনলাইন সংস্করণের পাশাপাশি নিজেদের সম্প্রচার মাধ্যমে লাইভে রেখেছে ভারতের NDTV। F7 চীনের তৈরি বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে গণমাধ্যমটি। এছাড়াও দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজারের শিরোনামে বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদরাত। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় শোক প্রস্তাবের মধ্য দিয়ে মুলতবি করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সোমবারের সভা। এ ঘটনায় হতাহতদের পাশে দাঁড়াতে নিজ দলের নেতা কর্মীদের নির্দেশনার পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এদিন বৈঠক মুলতবি ঘোষণা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই। নিহত আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আহত এবং নিহত উভয় পরিবারের পক্ষে সরকারকে আমরা আহ্বান জানাবো দাঁড়ানোর জন্য এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এর সাথে সাথে রাজনৈতিক দল সহ সকল জনগণকেই এই সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে দুর্ঘটনায়। তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারব। আমরা সবাই শোকাহত এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা সবাই কামনা করি। আর এই জাতীয় একটি দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সকল মানুষকে, রাজনৈতিক দলের নেতাকর্মীকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। দুর্ঘটনার তদন্তের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধেরও দাবি জানায় রাজনৈতিক দলগুলো। সরকার সহ রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডারকেও আমরা এই দাবিটা জানাবো যেন ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসিক এলাকায় হবে কিনা সেটার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। নিহত ও আহতদের জন্য ধর্মীয় উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলতি সপ্তাহের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ হতে পারে। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও এ মাসেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সোমবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, খসড়া ভোটার তালিকায় 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছে এবং এই মাসের মধ্যেই খসড়া তালিকা প্রকাশ করা হবে। আরও বলেন, পিবিআই আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে, তার ভিত্তিতে আমরা মাঠ পর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। চিঠি দিয়েছে, সেই সূত্রে আমরা মাঠ পর্যায় থেকে তথ্য আনছি এবং আনার পরে আমরা পিবিআইকে নির্ধারণের যে নীতিমালা গ্রহণ করা হয়েছে সেটার আলোকে আমরা আজকে মাঠ পর্যায়ে বলেছি যে তোমরা ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইট। কেন যেগুলো নিয়ে অতীতে ব্যবহার করা হয়েছে যদি সেগুলো নিয়ে সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো সংশোধনের ব্যবস্থা করতে হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়বে আর গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়া দলগুলোই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে কুক্ষিগত করতে ব্যস্ত উল্লেখ করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করার আহ্বানও জানান তারেক রহমান। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সময়ে সোমবার বেলা ৩টায় শুরু হয় এই অনুষ্ঠান। শুরুতেই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোক জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত গাওয়া হলেও বাদ দেওয়া হয় দলীয় সঙ্গীত। পরে একে একে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। বিমান দুর্ঘটনায় অনুষ্ঠানের পরিসর ছোট করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি। আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। এ সময় তিনি কয়েকটি রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়টি উল্লেখ করে বলেন, এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে যারা বিভিন্ন ফায়দা হাসিল করার চেষ্টা করছে তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছি। সকল শ্রেণী পেশার মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। অধিকাররা মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। জনগণের রায় বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নাম শহীদদের নামেই করা হবে বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদরাত। নির্বাচিত সরকার হলে শক্তভাবে দেশ পরিচালনা করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে স্বৈরশাসক শেখ হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। ফজলে আদিতের সহায়তায় নাইম আফসানের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এ সময় রিজভী বলেন, নির্বাচিত সরকার হলে শক্তভাবে দেশ পরিচালনা করা যায়, তা অন্য কোনো সরকার পারে না। অন্তর্বর্তীকালীন এই সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, এখন এই সরকার ক্রমান্বয়ে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। যতক্ষণ আপনাদের প্রতিনিধি ছিল আপনারা দল করেননি, আপনাদের প্রতিনিধিদেরকে বলা হয়েছে এরা নিউট্রাল। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন বানচালে ষড়যন্ত্র, গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে স্বৈরশাসক হাসিনার বিচার নিশ্চিত ছাড়া তা সম্ভব নয়। তবে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরতন্ত্র দীর্ঘ 15 বছর ধরে প্র্যাকটিস করেছেন, তাদের বিচার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইউনূস সরকারের কাছে একটি ভালো নির্বাচন প্রত্যাশা করে বিএনপি। নির্বাচন ঠেকানোর যত চেষ্টা সব প্রতিহত করা হবে। গণতন্ত্রের বাইরে কোনো শাসন বা পদ্ধতি দেশবাসী গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই কারণেই। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের চোরাগুপ্ত হরতাল কর্মসূচি বাংলাদেশের মানুষ মানে না, পড়াও করে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার জুলাই পদযাত্রার 21তম দিনে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে একথা বলেন তিনি। এনসিপিকে নিয়ে বিএনপি নেতা ইশরাকের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ইশরাকের বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক বেশি আপত্তিকর। যারা এনসিপিকে বিভিন্ন জেলায় ঢুকতে না দেওয়ার হুমকি দিচ্ছে তারা আওয়ামী সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম।
আর দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সম্প্রীতি ও সহব্যবস্থানের চর্চা তা এনসিপির রাজনীতির জন্য মানদণ্ড। এই অঞ্চলের মানুষ তারা তাদের বৈচিত্র্য নিয়েও যে সহাবস্থানের সম্প্রীতির রাজনীতি এখানে চর্চা করেছেন, সেটাকেই আসলে আমরা আমাদের রাজনীতির মানদণ্ড হিসেবে দেখি। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, তাদের হরতাল এগুলো বাংলাদেশের মানুষ পরোয়া করে না, কেয়ারও করে না। অনেকের বিদেশি চক্রান্তও আছে, যেগুলো আবার এই পার্বত্য জেলাগুলোর সাথে জড়িত। তো আমরা সামগ্রিকভাবে আমাদের দেশকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই যাত্রা। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। নিজ যোগ্যতায় চাকরি পেতে হবে তাদের। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য, কাউকে তাদের সমকক্ষ ভাবার সুযোগ নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। ছাত্র জনতার ২৪-এর গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলনে প্রাণ হারান শিক্ষার্থী সহ অনেকেই। আহত হয়ে এখনো দিনাতিপাত করছেন অনেক যোদ্ধা। সোমবার দুপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। সরকারি চাকরিতে কোটা বা পুনর্বাসনে ফ্ল্যাট দেওয়া বিষয়ে উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নানা ধরনের কর্মসূচি রয়েছে, কিন্তু এর মধ্যে ফ্ল্যাট দেয়া কিংবা সরকারি চাকরিতে কোটার কোনো বিষয় নেই। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই, পুনর্বাসনের কর্মসূচি আছে। জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অনস্বীকার্য। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য, এটা সার্বজনীনভাবে চলবে। এটা নিয়ে এখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়। আগামী ৫ই আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।